আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ। 5 আগস্ট 2026 তারিখ অর্থাৎ আর মাত্র দুদিন পর নয়াদিল্লির স্যার মার্ক টালি অডিটোরিয়ামে একটা ঐতিহাসিক ভার্চুয়াল এবং সরাসরি অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সন্ধ্যায় এই সংবাদ প্রকাশের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। একদিকে যেমন নেত্রীকে 2 বছর পর দেখতে পাবে, প্রকাশ্যে দেখার অপেক্ষায় যেই সকল তৃণমূলের নেতাকর্মীরা বুক বেঁধেছিল তাদের অপেক্ষার অবসান হচ্ছে। অন্যদিকে রাজাকার, জামাত, বিএনপি, দেশদ্রোহী পাকিস্তানি শিবিরে অশান্তি শুরু হয়েছে। চরম অস্বস্তিতে ভুগতেছে এই রাজাকারের বাচ্চারা। সাউথ এশিয়ান ফরেন করেসপন্ডেন্টস ক্লাবের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান সাধারণ কোনো প্রেস কনফারেন্স কিংবা ভাষণের মঞ্চ নয়, বর্তমান ভূরাজনীতি এবং দক্ষিণ এশিয়ার কূটনীতিতে একটা বিরাট মূল পরিবর্তনকারী ঘটনা হিসেবে এই প্রেস কনফারেন্স ইতিহাসে লিপিবদ্ধ থাকবে। এই প্রেস কনফারেন্স নিয়ে বিগত কয়েকদিন থেকেই নানা ধরনের জল্পনা কল্পনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছিল। বিশেষ করে গত 31 জুলাই ভারতের লোকসভায় পেশ করা পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির একটি প্রতিবেদনকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম হয়েছিল। ওই প্রতিবেদনে স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল ভারতের সুদীর্ঘ কূটনৈতিক নীতির আলোকে কোনো বিদেশি রাজনৈতিক ব্যক্তিত্বকে তাদের ভূখণ্ড ব্যবহার করে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক তৎপরতা চালানোর অনুমতি দেওয়া হয় না। ভারতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অবস্থান সম্পূর্ণভাবে মানবতাবাদী আশ্রয়ের নীতিমালার উপর ভিত্তি করে অনুমোদিত। এই আইনগত এবং কূটনৈতিক প্রটোকলের কারণে গুঞ্জন উঠেছিল শেখ হাসিনা প্রকাশ্যে আর কোনো রাজনৈতিক বক্তব্য দিতে পারবেন না। এই সংবাদের পর রাজাকারের বাচ্চারা বিষয়টিকে এমনভাবে ব্যাখ্যা করে, ভুলভাল ব্যাখ্যা করে নিজেরা বিজয় উল্লাসে মেতেছিল। সে কি বিজয়, সে কি উচ্ছ্বাস। আসিফ মাহমুদ সজীব ভুইয়া এই জঙ্গি বলেই দিয়েছিল শেখ হাসিনাকে ভারতে আর ভারত রাখতে চাচ্ছে না, তাকে বের করে দিতে চাচ্ছে, যার কারণে ভারতে বসে সে আর কোনো ধরনের রাজনৈতিক প্রচারণা চালাতে পারবে না। ঠিক তার 3 দিন পর কি হলো? কূটনীতির গভীর চাল এবং আন্তর্জাতিক সম্পর্কের মারপ্যাচ কখনোই সাধারণ চোখের দেখায় ধরা পড়ে না, এবং সেটাই প্রমাণিত হলো মাত্র 3 দিনের ব্যবধানে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে খোদ নয়াদিল্লির বুকে স্যার মার্ক টালি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই হাই প্রোফাইল ইভেন্ট। 5 আগস্ট 2026 ঠিক 2 দিন পর ভারতীয় সময় সন্ধ্যা 6টা থেকে 7:30 এই প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হবে। সভাপতিত্ব করবেন ডক্টর ওয়ায়েল আওয়াদ, সভাপতি ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ প্রেস ক্লাব। এই প্রেস কনফারেন্স দিল্লির একাধিক গণমাধ্যম এবং উক্ত ক্লাবের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অফিসিয়ালি সরাসরি সম্প্রচার করা হবে। ঐতিহাসিক এই অনুষ্ঠানে শুধুমাত্র শেখ হাসিনা এককভাবে বক্তব্য রাখবেন না, তার সাথে যুক্ত হবেন দেশ এবং বিদেশের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব, আন্তর্জাতিক কূটনৈতিক, নিরাপত্তা বিশ্লেষক সহ একাধিক ব্যক্তিবর্গ। উপস্থিত থাকবেন সজীব ওয়াজেদ জয়, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পুত্র, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা। বৈশ্বিক পরিমণ্ডলে তথ্য প্রযুক্তি এবং রাজনৈতিক কৌশলে তার উপস্থিতি সবসময় বিশেষ তাৎপর্যপূর্ণ। মহিবুল হাসান চৌধুরী নৌফেল, বাংলাদেশের সাবেক শিক্ষামন্ত্রী এবং তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। স্পেশালি বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের কাছে অত্যন্ত জনপ্রিয়, জননন্দিত জননেতা ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নৌফেল। এই অনুষ্ঠানের সব থেকে বড় চমক বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়, বিশ্ব ক্রিকেটের সর্বকালের সেরা অলরাউন্ডার এবং সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। আন্তর্জাতিক পরিমণ্ডলে সাকিবের আকাশচুম্বী জনপ্রিয়তা এবং পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে তার উপস্থিতি এই অনুষ্ঠানকে আন্তর্জাতিকভাবে ঠিক কোথায় নিয়ে পৌঁছাবে রাজাকারের বাচ্চাদের কোনো আইডিয়াই নাই। উপস্থিত থাকবেন আমিনুল হক পলাশ, আমাদের প্রিয় পলাশ ভাই, সাবেক ছাত্রলীগ নেতা, সাবেক কূটনৈতিক এবং আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক। রাজনীতির জটিল সমীকরণগুলো ব্যাখ্যা করতে তার উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবু উবাইদা আরিন, প্রখ্যাত রাজনৈতিক এবং সন্ত্রাস বিরোধী বিশ্লেষক। মোহাম্মদ আলী সিদ্দিকী, মহাসচিব বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ। শাহ মোহাম্মদ বখতিয়ার, পরিচালক বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ USA। এই প্যানেলটির দিকে তাকান, বোঝা যায় না পরিষ্কারভাবে এটা কেবলমাত্র রাজনৈতিক বক্তব্য উপস্থাপনের মঞ্চ নয়, এটা সুপরিকল্পিত বুদ্ধিবৃত্তিক এবং কূটনৈতিক ফোরাম, যেখানে দেশের ভবিষ্যৎ রাজনীতি, মানবাধিকার পরিস্থিতি এবং আইনি লড়াইয়ের রূপরেখা আন্তর্জাতিক সমাজের সামনে তুলে ধরা হবে। দিল্লির এই হাই প্রোফাইল ইভেন্টের ঠিক আগে ঘটে যাওয়া কিছু কূটনৈতিক তৎপরতা পুরো পরিস্থিতিকে আরো বেশি রোমাঞ্চকর করে তুলেছে। কি সেগুলা? সম্প্রতি মার্কিন কূটনৈতিক সার্জিও গোর উনার বাংলাদেশ সফর, এবং পাশাপাশি দীনেশ ত্রিবেদী উনার সাথে বৈঠক, এবং হঠাৎ করে দিল্লি চলে যাওয়া
গতরাতে তিনি দিল্লি পৌঁছেছেন, তারই ঠিক কয়েক ঘন্টা পর দিল্লিতে শেখ হাসিনার প্রেস কনফারেন্স। ব্যাপারগুলা কেমন ধোঁয়াশা ধোঁয়াশা লাগতেছে না? তার উপর আবার কূটনৈতিকদের ঘন ঘন উচ্চ পর্যায়ের যাতায়াত, বৈঠক, এগুলা বাংলাদেশ এবং ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক, পাশাপাশি দক্ষিণ এশিয়ার সামগ্রিক স্থিতিশীলতা সম্পর্কিত বড় ধরনের কোনো সমঝোতা কিংবা রূপরেখা তৈরি হচ্ছে। আন্তর্জাতিক রাজনীতিতে কোনো ঘটনায় হঠাৎ করে ঘটে না, প্রত্যেকটা পদক্ষেপের পেছনে সুনির্দিষ্ট পরিকল্পনা কাজ করে। সার্জিও গোরের ঢাকা সফর এবং পরবর্তীতে ভারতের নীতি নির্ধারক মহলের সাথে যোগাযোগ প্রমাণ করে বাংলাদেশের বর্তমান সংকটের স্থায়ী সমাধান কিংবা বিকল্প রাজনৈতিক বন্দোবস্তের কাজ পর্দার আড়ালে অনেক দূর এগিয়ে গেছে। গত 2 বছর ধরে বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট সরল রেখায় চলে নাই। আওয়ামী লীগের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের আমল পেরিয়ে রাজনৈতিক ময়দানে বিএনপি এবং অন্যান্য দলগুলা যেভাবে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, তাতে করে আওয়ামী লীগের উপর প্রশাসনিক এবং আইনি বাধা, পাশাপাশি মব সন্ত্রাসের যে নির্মম সময় চলছে, এরপর আবার আদালতের কার্যক্রম চলমান থাকায় সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে রাখা হয়েছে। দেশের ভেতরের নেতাকর্মীদের উপর আইনি প্রক্রিয়া, মামলা, নানামুখী দমনপীড়নের চিত্র প্রতিদিনের সংবাদ মাধ্যমের শিরোনামে আসছে না? এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা, সমর্থকরা এক মুহূর্তের জন্য নেত্রীর উপর থেকে নিজেদের আস্থা হারায়নি। কোনো নেতাকর্মী আস্থা হারায়নি। বিগত 2 বছর তারা কাটিয়েছে চরম উৎকণ্ঠা এবং অদম্য প্রত্যাশার মধ্য দিয়ে। সোশ্যাল মিডিয়া কিংবা গোপন আড্ডায় একটাই আলোচনার বিষয় ছিল, কবে ফিরবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, কবে আবার নতুন করে ঘুরে দাঁড়াবে সোনার বাংলাদেশ। ঠিক সেই সময় 5 আগস্টের এই ঘোষণা নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার সৃষ্টি করেছে। 5 আগস্টের অনুষ্ঠানের আমন্ত্রণপত্র এবং বিশ্বস্ত সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই ভার্চুয়াল এবং সরাসরি সম্মেলনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবেন। প্রথমত, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, অর্থাৎ দেশের ভেতরে চলা আইনি প্রক্রিয়া, মানবাধিকার লঙ্ঘন এবং বিএনপি জামায়াতের দমনপীড়ন নিয়ে আন্তর্জাতিক সমাজের সামনে নিজের বক্তব্য তুলে ধরবেন। দ্বিতীয়ত, আওয়ামী লীগ কিভাবে আগামী দিনে ঘুরে দাঁড়াবে এবং বর্তমান সংকট উত্তরণে তাদের কৌশল কি হবে তার সুনির্দিষ্ট রূপরেখা ঘোষণা করতে পারেন। তৃতীয়ত, নেতাকর্মীদের সবথেকে কাঙ্ক্ষিত প্রশ্ন, কবে এবং ঠিক কোন প্রক্রিয়ায় তিনি কিংবা দলের শীর্ষ নেতৃত্ব দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন সে বিষয়ে একটি সম্ভাব্য রোডম্যাপ তিনি প্রকাশ করতে পারেন। চতুর্থত, বর্তমান সরকারের আমলে দেশের অর্থনৈতিক অবস্থা, গণতন্ত্রের অবক্ষয় এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী কার্যক্রমগুলোর চিত্র বিশ্ববাসীর সামনে উন্মোচন করা হবে। মাথায় রাখবেন, প্রত্যেকটা বৃহৎ রাজনৈতিক পরিবর্তনের সময় সমাজের একটি অংশ অন্ধ উল্লাসে মত্ত হয়। দেশের বর্তমান পরিস্থিতিতে যারা নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য আওয়ামী লীগের পতনকে চিরস্থায়ী ধরে নিয়েছিল, তারা গত 2 বছর ধরে একই ধরনের কৃত্রিম স্বস্তিতে ছিল, কিন্তু 5 আগস্টের এই সংবাদ প্রকাশিত হওয়ার পর থেকেই সেই তথাকথিত স্বস্তির জায়গায় ফাটল ধরতে শুরু করে দিয়েছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চায়ের কাপের আড্ডা, সব জায়গায় এখন একটাই আলোচনা, শেখ হাসিনা যদি সত্যি সত্যি লাইভে এসে দেশের রাজনীতি নিয়ে চূড়ান্ত ঘোষণা দেন, অর্থাৎ দেশে ফেরার ঘোষণা দেন, তবে বিশ্বাস করেন মাঠের সমীকরণ মুহূর্তের মধ্যে পাল্টে যাবে। দীর্ঘদিন ধরে কোণঠাসা থাকা কোটি কোটি সাধারণ মানুষ এবং দলীয় নেতাকর্মীরা যখন একাট্টা হবে, তখন বর্তমান বিএনপির প্রশাসনের পক্ষে সেই রাজনৈতিক সুনামি সামলানোর সক্ষমতা নাই। বিশেষ করে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মতো মুখগুলো যখন নেত্রীর সাথে এক মঞ্চে দাঁড়িয়ে তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে কথা বলবে, তরুণ প্রজন্মকে আহ্বান জানাবে দেশ রক্ষার আহ্বান, তখন সেসবের মনস্তাত্ত্বিক প্রভাব কতটা সুদূর প্রসারী হবে এইটা রাজাকারের বাচ্চাদের আইডিয়াতেও নাই। দেশের তরুণ সমাজ যারা পরিবর্তনের আশায় নানা ধরনের স্লোগান দিলেও বর্তমান সরকারের সীমাহীন ব্যর্থতা এবং অর্থনৈতিক টান পূরণে হতাশ হয়ে পড়েছে, তারা এই নতুন নেতৃত্বের প্রতি আকৃষ্ট হতে বাধ্য এবং হবে। একটা বিষয় মাথায় রাখা উচিত, রাজনীতি সবসময় সরল রৈখিকভাবে চলে না। ইতিহাসের পাতায় বহুবার প্রমাণিত হয়েছে, যাকে মৃত কিংবা শেষ বলে ধরে নেওয়া হয় তিনি সবচেয়ে শক্তিশালীভাবে ফিরে আসেন। আগামী 5 আগস্ট 2026 সন্ধ্যা 6টা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট হয়ে থাকবে। নয়াদিল্লির স্যার মার্ক টালি অডিটোরিয়াম, সেই মঞ্চ থেকে উচ্চারিত প্রতিটি শব্দ কেবলমাত্র ঢাকার ক্ষমতার করিডোরেই কম্পন তুলবে না, সেটা সমগ্র দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। যারা এতদিন ভেবেছিল আওয়ামী লীগকে চিরতরে মুছে ফেলা সম্ভব, তাদের সেই স্বপ্নভঙ্গের সময় দ্রুত ঘনিয়ে আসছে। দীর্ঘ 2 বছরের দীর্ঘশ্বাস, অপমান, আইনি লড়াইয়ের অবসান ঘটিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এই প্রকাশ্য উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে খেলা শুরু হয়েছে। আসল টার্ন এখনো অনেক বাকি।
সমস্ত জল্পনা কল্পনা আশঙ্কা এবং প্রতীক্ষার প্রহর পেরিয়ে 5 আগস্টের সেই সোনালী সন্ধ্যার দিকে তাকিয়ে আছে দেশের কোটি কোটি সাধারণ মানুষের চোখ। নেত্রী ফিরছেন, আবারও বলছি, বঙ্গবন্ধু কন্যা ফিরছেন, পারলে ঠেকাও, কোনো হুমকি ধামকি না, রিয়েলিটি মাইনা নাও জনাব তারেক রহমান। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভালো থাকবেন, পারলে ভিডিওটা শেয়ার করবেন। 30 লক্ষ মুক্তিযোদ্ধার তরতাজা রক্ত, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম যাদের কাছে মূল্যহীন, সেই জাতিকে তো ভাই চড়া মূল্য দিতে হবে, দিচ্ছে। এই জাতির কপালে অশেষ দুর্গতি অপেক্ষমান। আমি আমার বানানো কোনো কথা বলতেছি না, কিংবা আমি মন গড়া কোনো কথা বলতেছি না। বাংলাদেশের কয়েকটা গণমাধ্যমের কিছু ভিডিও আপনারা দেখেন, এরপর বুঝবেন বাংলাদেশটা ঠিক এই মুহূর্তে কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে, আর কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এবং কোথায় গিয়ে দাঁড়াবে। খাল উদ্ধার করতে গিয়ে খালেই বিলীন 1300 কোটি টাকা। এলাকার জলাবদ্ধতা নিরসনে নেয়া আলোচিত ডিএনটি বাঁধ প্রকল্প কোনো কাজে তো আসেনি, বরং উদ্ধার করা জায়গায় গরুর ঘাস চাষ করেছেন প্রভাবশালীরা। শুধু তাই নয়, দখল আর ময়লার কারণে পানি উপচে ডুবছে সড়ক। একদিকে কঠোর আইনের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে জুয়া খেলা, অন্যদিকে বৈধতা দেয়া হলো কর বাড়িয়ে। দর্শক, ঠিকই শুনছেন, এমন বিপরীতমুখী 2 আইন তৈরি হয়েছে জাতীয় সংসদে, যা দেশের আইন প্রণয়ন পদ্ধতির দুর্বলতার ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকেরা। তাদের মতে অবৈধ কর্মকাণ্ড থেকে কর আদায়ের চেষ্টা পুরোপুরি অনৈতিক। কয়েকটি মাত্র গাড়ির জন্য মাসে জ্বালানি ব্যয় 12 লাখ টাকা। শুধু তাই নয়, এসব রক্ষণাবেক্ষণের জন্য থাকবে আরো 3.5 লাখ করে। আরো ভয়ঙ্কর তথ্য হলো, ইমেল ও ওয়েবমেল সংক্রান্ত একটি সফটওয়্যার কেনা হবে 9.5 কোটি টাকায়। এমন ভয়াবহ লুটপাটের আয়োজন চলছে সারা দেশে 204 সেতু নির্মাণ সংক্রান্ত প্রকল্পে, যে জন্য আবার পরামর্শকরাই নিয়ে নেবেন প্রায় 150 কোটি টাকা। 4 বছরে 1/3 নেমেছে শিল্প খাতের প্রবৃদ্ধি, যার সরাসরি প্রভাব পড়ছে বিনিয়োগ ও কর্মসংস্থানে। শুধু তাই নয়, একই সময়ে 24 থেকে কমে 21% ঘরে চলে এসেছে বেসরকারি বিনিয়োগ। এমন দুরবস্থার মধ্যেই সপ্তাহখানেক ধরে তীব্র গ্যাস সংকট, যা আরো তলানিতে নিয়ে যেতে পারে অর্থনীতি কর্মকাণ্ডকে। বিশেষজ্ঞরা বলছেন, এমন বহুমুখী সংকটের মুখোমুখি আগে হননি উদ্যোক্তারা, তাই এই ক্ষত কাটিয়ে ওঠা কঠিন হবে। এবার রাজনৈতিক বিবেচনায় কেবল সরকার দলীয় সংসদ সদস্যদের এলাকার জন্য নেওয়া হলো 8,000 কোটি টাকার বিশাল এক প্রকল্প, যা দিয়ে 108 উপজেলা নির্মিত হবে 204টি সেতু। আর আশ্চর্য তথ্য হলো, প্রকল্পটি নেওয়া হয়েছে কোনো ধরনের সমীক্ষা ছাড়াই, যা নিয়ে আপত্তি তুলেছে খোদ পরিকল্পনা কমিশন। এ যেন ঘোড়ার চেয়ে লাগামের দাম বেশি। এনবিআরের সংসারের 1000 কোটি টাকার প্রকল্পের 400 কোটি নেবেন পরামর্শদাতারা। রাজধানীতে চাঁদাবাজদের দৌড়াতে অসহায় ব্যবসায়ী থেকে সাধারণ নাগরিক। গত সপ্তাহে ধানমন্ডি মিরপুরে বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান সহ ভবনের নির্মাণ কাজ। চলমান গ্যাস সংকটে শূন্যে নেমেছে শিল্প কারখানার উৎপাদন, ক্রয়াদেশ হারাতে বসেছেন উদ্যোক্তারা। ফলে কেবল তৈরি পোশাক খাতেই লোকসান ছাড়াতে পারে $1.5 বিলিয়ন, এমন আশঙ্কা ব্যবসায়ীদের। শুধু তাই নয়, ব্যাংক ঋণের ফাঁদে পড়তে পারে কয়েকশো কারখানা, যাকে পুরো অর্থনীতির জন্য অশনি সংকেত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তীব্র জ্বালানি সংকটে চাপে আছেন ব্যবসায়ীরা, বিপুল বিনিয়োগ করেও চালু করতে পারছেন না কারখানা, ফলে দেউলিয়া হওয়ার পথে রয়েছেন অনেকেই। রাজধানীর বাজারগুলোতে দেখা যায় মাত্র 1 সপ্তাহে বদলেছে চিত্র। মৌসুমে সব সবজি ছুঁয়েছে 3 অঙ্কের ঘর। 60 টাকার পটল, ঝিঙা, ধুন্দুল এখন বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকায়। কাঁচা মরিচের দাম ঠেকেছে 300 টাকায়। ফলে প্রতিনিয়ত ধরেতে কমছে পণ্য, বাড়ছে ব্যয়। সবজি তো কিছু কিনতে আসছি, ফুলকপি 120, টমেটো 160, সেভাবে কিনবো অল্প অল্প নিচ্ছি আর কি। আমরা তো লিমিটেড একটা ইনকামে আছি, সরকারি চাকরি। আমাদের জন্য এখন রিটায়ার্ড পারসন কষ্ট, অনেক কষ্ট সবার জন্য, অল আর ইকুয়াল সবার জন্য। দাম সাফার করতেছি আর কি। আজকে শুনেন 2 কোটি লোক মারা গেছে, কালকে কাপড়ের কাপড় কিনতে পারবেন না, কারণ সব জায়গায় দেখবেন কাপড়ের কাপড়ই নাই। আমার মতো লোকে বাজারে এলে আমি 1000 টাকার বাজার প্রতিদিন করতে পারবো? আমি বেতন পাইলো 20,000 22,000 টাকা। আমি একজন সাধারণ মানুষ, গ্যাসের দাম বাড়তি, তেলের দাম বাড়তি, বিদ্যুতের দাম বাড়তি, ঘর ভাড়া বাড়তি, আপনি রিক্সা দেবেন, রিক্সা ভাড়া বাড়তি। হ্যাঁ, শুধু পারে না, এটা কোন রাষ্ট্রে বড়? হাততালি দেন জোরে, হাততালি। অকৃতজ্ঞ, বেঈমান, বেহায়া, বর্বর, নিকৃষ্ট জাতির জন্য এইরকম সরকার পারফেক্ট। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কতটা ভয়াবহ আপনাদের অনেকের আইডিয়া নাই। বিশ্বাস করেন, অনেকের আইডিয়া নাই। প্রত্যেকটা সেক্টর মানে প্রত্যেকটা সেক্টর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের দাম বাড়ছে কয়েক গুণ বেশি, গ্যাস নাই, তেল নাই, জ্বালানি নাই, কিছু নাই। ভাই, বাংলাদেশটা কিভাবে চলবে? একটা রাষ্ট্র পরিচালনা করতে গেলে যে বেসিক জিনিসগুলো প্রয়োজন, মানুষের দৈনন্দিন জীবনে চলার ক্ষেত্রে যে বেসিক জিনিসগুলো প্রয়োজন, সেগুলোর যোগান দিতে পারতেছে না তারেকের বর্তমান সরকার। মার্কিন বাণিজ্য চুক্তির গেরাকলে পড়ে প্রত্যেকটা জিনিস বেশি মূল্যে ক্রয় করতে হচ্ছে। গম থেকে শুরু করে গ্যাস, সবকিছু দাম এখন কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। একটা গল্প শুনে আপনাদেরকে। গতকাল রাতে আমার একটা বড় ভাই ধানমন্ডি থেকে আমাকে কল করলো। ধানমন্ডিতে উনার নিজস্ব বাসা, উনার পৈতৃক সূত্রে প্রাপ্ত একটা ফ্ল্যাট আছে। ওই ফ্ল্যাটের বাসিন্দা আমি নিজেও ছিলাম। আমি যখন ঢাকায় থাকতাম ধানমন্ডিতে, সেই বাসায় অবস্থান করেছি দীর্ঘদিন। তো ওই বাসাতে মোটামুটি কারেন্ট বিল এর আগে আসতো 1200 থেকে 1400 টাকা। ওইখানে এসি ছিল না, ফ্যান, ফ্রিজ আর লাইট, এর বাইরে আর কোনো কিছু ছিল না। আর কাপড় ওয়াশের ব্যাপারটা আমরা বাসায় কাপড় ওয়াশ কখনোই করতাম না, বাইরে থেকে ওয়াশ করে নিয়ে আসতাম। সুতরাং বিল কখনোই 1400 টাকা অতিক্রম করে নাই। গত মাসে উনি 6 দিন ট্যুরে ছিলেন, অর্থাৎ 6 দিন বাসায় কোনো বিদ্যুৎ চলে নাই। এরপরেও কারেন্ট বিল আসছে 4200 টাকা, যেটা সম্পূর্ণরূপে অবাস্তব। 4200 টাকা কারেন্ট বিল আসার কোনো যুক্তিকতা নেই, কিন্তু আসছে। শুধুমাত্র উনার বাসা না, ঢাকা শহরে এরকম অসংখ্য
বাসায় আপনারা খবর নেন, যেখানে বিদ্যুৎ বিল আসতো 2000 টাকা, সেটা বেড়ে হয়ে গিয়েছে 8000 টাকা। কেন? রিজনটা কি? প্রিপেইড মিটারের এই যে চুরি চামারি চলতেছে, কেন? কে করতেছে? বিদ্যুৎ এবং গ্যাস খাতকে যখন বেসরকারি কোনো প্রতিষ্ঠানের আওতায় দিয়ে দেওয়া হয়, তখন নিঃসন্দেহে চুরি বাটপারি ছিনতাই চামারি হবেই, হচ্ছে। এই গল্পের প্রেক্ষিতে আরেকটা গল্প আপনাদেরকে শোনাই। গত 2 মাস আগে আমি দেশ পরিবর্তন করেছি। এর আগে যে দেশে ছিলাম সেই দেশে আমার শেষ মাসের কারেন্ট বিল ছিল $117, যেটা মানে আমার পক্ষে অনেক বেশি কষ্টসাধ্য ছিল। এরপর আমি শুধুমাত্র ওই বাসা ছাড়ি নাই, ওই দেশ থেকে আমি চলে আসছি, কারণ ওইটা আমার পক্ষে বহন করা সম্ভব না। এখন ধানমন্ডির যে বড় ভাই আমাকে গতকাল রাতে ফোন দিয়েছিল, সে কি তার পৈতৃক সূত্রে প্রাপ্ত ফ্ল্যাট ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যাবে? অন্য কোথাও কোথায় যাবে? ঢাকা শহর না, বাংলাদেশের যেই প্রান্তে আপনি যাবেন সেই প্রান্তে বিদ্যুৎ বিলের উপর যেই নাটক শুরু হয়েছে, সরকার যেভাবে মানুষের পকেট কাটতেছে, এটা তো ভাই মেনে নেওয়ার মতো না। সবজির দাম বৃদ্ধি, কাঁচা মরিচ 600 টাকা কেজি হয়ে গেছে। ভারত থেকে আজ নাকি শুনলাম চালান আসছে, আসার পর দাম একটু কমেছে। কয়টা শোনাবো আপনাদেরকে বলেন? দুর্নীতির দায়ে এসালম গ্রুপের সব কারখানা বন্ধ করে দিয়েছে, 10,000 শ্রমিক বেকার। বেক্সিমকো পার্ক বন্ধ করে দিয়েছে, 40,000 শ্রমিক বেকার। গ্যাস সংকটে ডিবিবিএল গ্রুপের সব প্রতিষ্ঠান বন্ধ, সব পোশাক কারখানা বন্ধ, 25,000 শ্রমিকের চাকরি চলে গেছে। এই মানুষগুলা কিভাবে জীবন ব্যয় মেটাবে? এই পরিবারগুলা কিভাবে বাঁচবে? এই যে 1 লক্ষ পরিবার চাকুরিচ্যুত হলো, এই 1 লক্ষ পরিবার কিভাবে চলবে? এটা কি সরকার ভেবে দেখেছে? হাওয়া ভবন 2.0 যেটা বানিয়েছে, সেখানে সিন্ধুকের চাবি হাতে বসে আছে। দেখেন, দেশের প্রত্যেকটা সেক্টর বিপর্যস্ত। মানুষের পেটে ভাত নাই, গ্যাসের সংকট, তেলের সংকট, বিদ্যুতের সংকট, প্রত্যেকটা সংকটের মধ্যে দাঁড়িয়ে এই ইউনিভার্সাল কার্ড চালু করার প্রস্তাব দেয়। ইউনিভার্সাল কার্ড নামে একটি কার্ডের ভিতরেই আমরা সবকিছু নিয়ে আসবো। এরকম অথর্ব, এরকম বর্বর রাষ্ট্রপ্রধান এই অসভ্য বর্বর বাঙালি জাতি প্রত্যাশা করে। বললাম না, যে জাতি স্বাধীনতাকে মূল্য দিতে জানে না, যে জাতি স্বাধীনতার স্থপতিকে মূল্য দিতে জানে না, যে জাতি 9 মাসের স্বাধীনতাকে অস্বীকার করে, যে জাতি 30 লক্ষ শহীদ মুক্তিযোদ্ধার তরতাজা রক্তকে অস্বীকার করে, যে জাতি 2 লক্ষ মা বোনের সম্ভ্রমকে অস্বীকার করে, যে জাতি বলে বাংলাদেশের স্বাধীনতা ভারতের চক্রান্ত ছিল, যে জাতি বলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের যুদ্ধ ছিল না, এটা ছিল ভারতের পাকিস্তানের যুদ্ধ, সেই জাতির কপালে এরকম দুর্দশা আমি চাই। বিশ্বাস করেন, অনেকেই বলতে পারেন আপনি তো ভাই মানুষ ভালো না। ভাই, আমি মানুষ ভালো না, আমি চাই এই জাতির চরম শিক্ষা পাক। আমি চাই এদেশে বিদ্যুতের দাম আরো কয়েক গুণ বৃদ্ধি পাক, গ্যাসের দাম আরো কয়েক গুণ বৃদ্ধি পাক। ঢাকা শহর না, শুধুমাত্র বাংলাদেশের কোথাও যাতে রান্নার চুলা না জ্বলে, আমি সেটা চাই। আমি চাই বেশি দামে গম আমদানি করা হোক। আমি চাই দেশের সকল প্রতিষ্ঠানকে মার্কিনীদের হাতে তুলে দেওয়া হোক। আমি চাই বিমানবন্দরের 3য় টার্মিনাল মার্কিনীদের কাছে দিয়ে দেওয়া হোক। আমি চাই গভীর সমুদ্র বন্দর থেকে শুরু করে চট্টগ্রাম বন্দর মার্কিনীদের দেওয়া হোক। আমি চাই করিডোর দেওয়া হোক। আমি চাই সেন্ট মার্টিনে মার্কিনীদের ঘাঁটি করার সুযোগ দেওয়া হোক। আমি চাই আরো বেশি বেশি রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করুক। আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর বিপর্যস্ত হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। এই ধ্বংস হওয়ার পর ধ্বংসস্তূপ থেকে নতুন আর একটা বাংলাদেশের জন্ম নিক, যেই বাংলাদেশ পরিচালিত হবে মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে, যেই বাংলাদেশ পরিচালিত হবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে, যেই বাংলাদেশে কোনো স্বাধীনতা বিরোধী চক্র, রাজাকার, দেশদ্রোহী, জামাত, বিএনপি, বামপন্থী, পচা বামেরা থাকতে পারবে না। সেই বাংলাদেশ আমি চাই, সেই বাংলাদেশ আমি চাই। বাংলাদেশের মানুষের পেটে ভাত নাই, গ্যাস নাই, তেল নাই, হাহাকার চলতেছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এইরকম অবস্থার মধ্যে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক শোনাচ্ছে পরিবেশ রক্ষার গল্প। এইসব দেখার পর মেজাজ নিয়ন্ত্রণে থাকে? মানে আপনাদের মেজাজ কিভাবে নিয়ন্ত্রণে আছে বলেন তো? কিভাবে বাঁচবেন আপনারা বলেন? আজকে এই ভিডিওতে একটা কথা বলে যায়, বাংলাদেশে হয়তোবা কোনো গণ অভ্যুত্থান হবে না, কিন্তু বাংলাদেশে একটা গণবিস্ফোরণ হবে, এবং এই বিস্ফোরণের কারণে বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন সরকার দৌড়ে পালাবে এবং পালানোর কোনো পথ পাবে না। হয়তোবা কোনো এক রাতের গভীর অন্ধকারে তারেক তার স্ত্রী সন্তান সমেত গফুরের মতো পালিয়ে লন্ডন চলে যাবে। বাংলাদেশে আবারও হারিকেনের যুগ ফিরে এসছে, আবারও সেই হারিকেনের যুগের পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি। বিদ্যুৎ পাবেন না কদিন পর, সিরিয়াসলি পাবেন না। আজ আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে সাপ্লাই বন্ধ করে দেওয়া হোক, কাল বাংলাদেশ অন্ধকারে ডুবে যাবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেই বিদ্যুৎ সরবরাহ করছে সেটা কদিন পর বন্ধ হয়ে যাবে, কারণ পারমাণবিক কোনো প্রকল্প চালানোর জন্য যেসব রসদ প্রয়োজন, মালামাল প্রয়োজন, সেগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে আপনি রাশিয়া থেকে আমদানি করতে পারবেন না। তখন আলটিমেটলি রূপপুর বন্ধ হয়ে যাবে এবং বিদ্যুতের ঘাটতি কতটা বৃদ্ধি পাবে বুঝতে পারছেন তো? খুব ভালো লাগতেছে, বিশ্বাস করেন। এই অসভ্য, বর্বর, অকৃতজ্ঞ, বেঈমান, প্রতারক জাতির জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কতটা আশীর্বাদ ছিলেন, এই জাতি এখন হারে হারে টের পাচ্ছে। যতদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তোমরা তাদেরকে বাটে পাইছিলা। দেশ চালানো আর চাপাবাজি করা এক জিনিস না, দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে। যে দেশের আয়তন, সেই দেশের জনসংখ্যা হওয়া উচিত ছিল 2 থেকে 3 কোটি, সেই দেশ জনসংখ্যায় 20 কোটি। সেই দেশ আওয়ামী লীগ সরকার 15 বছর সুখে শান্তিতে সমৃদ্ধিতে চালিয়েছে। দেশের আইন শৃঙ্খলা, দেশের অর্থনীতি কোথায় গিয়ে ঠেকেছিল আপনারা নিশ্চয়ই সেটা দেখেছেন। শতভাগ বিদ্যুৎ ছিল দেশে। $80 বিলিয়ন অর্থনীতিকে আওয়ামী লীগ সরকার 15 বছরে $460 বিলিয়ন অর্থনীতিতে রূপান্তর করেছিলেন। এটা আওয়ামী লীগের কূটনৈতিক দক্ষতা, এটা প্রজ্ঞা, এটা মেধা, এটা বিচক্ষণতা। যাই হোক, দেশ চালানো আর চাপাবাজি করা এক জিনিস না, এটা হারে হারে টের পাবে বিএনপি, টের পাচ্ছে। গণবিস্ফোরণের প্রস্তুতি নেওয়াই ভালো বিএনপির জন্য। আর বিএনপির সিজকা শুরু টাইপের যে নেতাকর্মীগুলো আছে তাদেরকে পরামর্শ দেবো, দেশ থেকে চলে যাও। অবশ্য যাবাই কিভাবে?
ভিসা তো পাবা না, বাংলাদেশের পাসপোর্ট ওইটা পাসপোর্ট না, এখন ওইটা একটা জাস্ট সবুজ কালারের পাতা। যাই হোক প্রিয় দর্শক, ভালো থাকবেন। আর এই অসভ্য বাঙালির নির্মম পরিণতি দেখার অপেক্ষায় রইলাম। হুমকি ধামকি না, রিয়েলিটি মাইনা নাও বাঙালি, তোমাদের কপালে অশেষ দুর্গতি অপেক্ষা। নতুন রাজনৈতিক দল এনসিপির শীর্ষস্থানীয় নেতা জনাব সার্জিস এবং জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, সাম্প্রতিক সময় তারা যে রাজনৈতিক বিপত্তির মধ্যে পড়েছেন এবং বলতে গেলে একটা অসম যুদ্ধ করতে গিয়ে প্রায় প্রতিদিনই তারা যেভাবে লাঞ্ছিত এবং অপমানিত হচ্ছেন, এতে করে আমাদের রাজনীতির যে এই মুহূর্তে যে সমীকরণ, সেই সমীকরণটি আসলে উল্টে যাচ্ছে। মূল ব্যাপার হলো, যখনই আপনি কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য করবেন, ওটা যাকে আপনি তুচ্ছ-তাচ্ছিল্য করবেন তার জন্য একটা আশীর্বাদ হিসেবে দেখা দেয়। ফলে এখন সার্জিসকে এবং নাসিরউদ্দিন পাটোয়ারিকে যেভাবে পিটুনি দেওয়া হচ্ছে, আহত করা হচ্ছে, এতে করে তারা তাদের স্ব অবস্থানে আরও বড় হয়ে যাবে। শুধু আমাদের দেশে না, পৃথিবীর যে কোনো দেশে যখনই কাউকে খুব বেশি নির্যাতন করা হয়, জুলুম অত্যাচার করা হয় কার উপর, কিংবা কাউকে মূল ট্র্যাকের বাইরে রাখার জন্য প্রাণান্ত চেষ্টা করা হয়, সেই মানুষটি সেখান থেকে বের হয়ে আসলে নেতা হয়ে যান। সেই প্রাচীন জমানাতে দাস বিদ্রোহ, প্রথম রোমানদের মধ্যে যে দাস বিদ্রোহ হয়েছিল, সেই বিদ্রোহের নেতা যেভাবে তৈরি হয়েছিলেন, একইভাবে চে গুয়েভারা, তারপর ইলিস ভ্লাদিমির লেনিন, ফিদেল ক্যাস্ট্রো, আমাদের বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতে মহাত্মা গান্ধী, এই নেতাগুলো কিন্তু তুচ্ছ এবং তাচ্ছিল্য যারা করেছেন তাদেরকে তাদের মুখের উপরে মানে একটা ঐতিহাসিক জবাব দিয়ে তারা জাতির ভাগ্য বিধাতা বনে গিয়েছেন। এখনকার দৃষ্টিতে, আজকের দৃষ্টিতে যদি আপনি দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারি কিংবা সার্জিস, এই দুজনের বৈশিষ্ট্য কী? সার্জিস ছোটোখাটো একজন মানুষ, নাসিরউদ্দিন পাটোয়ারি একটু উঁচু লম্বা আছে। দুজনেই গ্রামের মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে এসেছেন। আর কর্মজীবনে, মানে এই জুলাই আগস্ট বিপ্লবের আগে তাদেরকে আমরা ওইভাবে চিনতাম না। তাদের পরিবার বা যে ধরনের বায়োগ্রাফি সামনে চলে এসেছে, সেটা আমাদের সমাজের যারা প্রান্তিক জনগোষ্ঠী তাদেরই প্রতিনিধিত্ব করে। কিন্তু আপনি যদি দেখেন যে তাদের শুরুটা যেটা হয়েছিল, সকলেরই শুরু হয়েছিল মূলত জুলাই আন্দোলনের আগে কোটা বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন। এবং সেখানে নুরুল হক নুরু বা রাশেদ, এরাও কিন্তু এই সার্জিস এবং নাসিরউদ্দিন পাটোয়ারি, এদের দুজনকে যদি আপনি নিম্ন মধ্যবিত্ত পরিবার ধরেন বা যে কোনো বিচারে আপনি তাদেরকে যদি আপনি সমালোচনা করতে চান, তাহলে নুরু এবং রাশেদকে আপনি আরও বেশি সমালোচনা করতে পারবেন। এর কারণ হলো তারা আরও প্রান্তিক পরিবেশ থেকে এসেছে। তাদের কথা, তাদের ল্যাঙ্গুয়েজ আপনি যদি পাশাপাশি বসিয়ে দেন এই চারজনকে বিতর্ক করার জন্য একটা টেবিলে যে কোনো একটা বিষয়, আপনি দেখবেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিস, এই দুজনই যাকে বলা হয় নুরুল হক নুরু এবং রাশেদ, এদের চাইতে ভালো করবেন, খারাপ করবেন না। যদিও রাশেদ এবং নুরু এদের নেতা ছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনে। কথাটা বললাম এই কারণে যে নুরু এবং রাশেদ, তাদেরকে আওয়ামী লীগ সরকার নির্যাতন করতে 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 এখন নুরু ক্যাবিনেট মিনিস্টার, ক্যাবিনেট না মানে প্রতিমন্ত্রী, সে একজন মন্ত্রিপরিষদের সদস্য। রাশেদ বিএনপির মতো একটা বড় দলের মনোনয়ন পেল, আবার সেটা মানে পাশ করতে না পারার কারণে তাকে সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর সমস্ত রাজনৈতিক বিষয়াদি দেখার জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা দুজন দায়িত্ব পালন করছেন, কিন্তু এখনও পর্যন্ত আপনি যদি পাশাপাশি দেখেন যে তারা মন্ত্রী হয়েছেন, সচিব হয়েছেন, কিন্তু আর্ট অ্যান্ড অ্যাটিটিউডে স্টিল আজকের দিন পর্যন্ত সার্জিস এবং নাসিরউদ্দিন পাটোয়ারি সাবলীল, আরও বেশি সাবলীল। তো কাজেই তাদেরকে যদি আপনি বারবার আঘাত করেন, তারা যে আগামী দিনে একজন বড় নুরু হবে না, নুরু দ্য গ্রেট। আর
ধরেন এই রাশেদ দ্য গ্রেট বা রাশেদ দ্য বড় ভাই, আমাদের দেশে আছে না রাফসান দ্য বড় ভাই, রাশেদ দ্য বড় ভাই, নুরু দ্য বড় ভাই, তারা যে হবে না তা কিন্তু বলা যাচ্ছে না। মূল ব্যাপার হলো যে সার্জিস কি করছে জানি না, সার্জিস ছোটোখাটো তার যে সে সাধারণত বাজে কোনো কথা বলে না, কিন্তু যাকে বলা হয় নাসিরুদ্দিন পাটোয়ারি সে সমালোচনা করেন, কিন্তু সে কিন্তু কোনো অশ্লীল শব্দ উচ্চারণ করছে বা ওরকম হাদি যেভাবে আজে বাজে কথাবার্তা বলতো ওই ধরনের আজে বাজে কোনো কথা আমি এখন পর্যন্ত তার মুখ দিয়ে শুনি না। কিন্তু সে টু দি পয়েন্টে যে বিষয়গুলো মেনশন করে, যে বিষয়গুলো পয়েন্ট আউট করে আর যে বিষয়গুলো জনগণের সামনে তুলে নিয়ে আসে, এগুলোর মানে যে একেবারে অসত্য, মানে এগুলো অপ্রিয়, প্রচণ্ড অপ্রিয়, অনেক ক্ষেত্রে সৌজন্যবিহীন, এগুলোর কোনো সৌজন্য নেই, আমাদের সমাজের যে প্রথা তার বিরুদ্ধ। কিন্তু সে যে কথাগুলো বলছে এগুলো যে অসত্য এটা আমরা বুকে হাত দিয়ে বলতে পারছি না। ফলে কী হলো, যাদেরকে তিনি আঘাত করছেন নাসিরুদ্দিন পাটোয়ারি, তারা সঙ্গতির কারণে কষ্ট পাচ্ছেন, গালাগালি করছেন, প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছেন, কিন্তু এই কথাগুলো শুনে বিএনপিরই অনেক লোক টেলিফোন করে তাকে বলছে, বেটা আরও বল কী চাস, আমরা আছি তোর সঙ্গে বা তোমার সঙ্গে বা আপনার সঙ্গে, যে যার সঙ্গে তার যেমন সম্পর্ক, আরও বল। তারপর তার দলের যারা লোকজন তারা তো পিছন থেকে বলে, আরে বাঘের বাচ্চা। এইভাবে নাসিরুদ্দিন পাটোয়ারি ছাড়া এই কথা কে বলতে পারবে? মানুষের চরিত্র হলে কি জানেন, মানুষ সবসময় তাফালিং পছন্দ করে, তাফালিং করতে চায়, তাফালিং মানে মাস্তানি করতে চায়, এটা ভীষণ রকম আনন্দ। আপনারা নিজেরা ছোটোকালে চিন্তা করে দেখেন, খুব ছোটোকালে আপনাদের আসলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট এইগুলো হওয়ার কথা আপনি এমনি ক্লাসে বলতেন, কিন্তু আপনার কি হতে ইচ্ছা করতো? আপনার একটা মাস্তান হতে ইচ্ছা করতো, আপনি দূর থেকে মাস্তান দেখতে পছন্দ করতেন। আপনার আশেপাশের যত অনিয়ম, অত্যাচার, জুলুম এগুলো আপনি আপনার মাস্তানি দ্বারা ভেঙে চুরে চুরমার করে দিতে চাইতেন। আপনি সুযোগ পাননি বা আপনার সে সাহস হয়নি বা আপনাকে এই ধরনের কোনো কেউ প্রেস করেনি, কিন্তু যারা একবার সুযোগ পেয়েছে এবং মানুষের প্রশংসা পেয়েছে তারা এক একজনে হাজি মাস্তান হয়ে গেছেন, দাউদ ইব্রাহিম হয়ে গেছেন, ছোট শাকিল হয়ে গেছেন, আরও অনেক কিছু। তো নাসিরুদ্দিন পাটোয়ারি এবং অল অফ দ্য মানে যাকে বলা হয় জুলাই বিপ্লবী, তাদের মধ্যে শব্দ বোমা প্রয়োগের ক্ষেত্রে যেমন হাদি যে কথাগুলো বলতো সেগুলো অশ্লীল ছিল, অশ্রাব্য ছিল, যৌনাঙ্গ এবং মলদার সংক্রান্ত বিষয়াদি ছিল, কিন্তু সে কিন্তু এই কথাগুলো বলছে না। সে যে কথাগুলো বলছে টু দি পয়েন্টে, গোলাম মোল্লা রনি সে একজন দুর্নীতিবাজ, গোলাম মোল্লা রনি সে একজন চাঁদাবাজ, গোলাম মোল্লা রনি এই কাজগুলো, মানে জাস্ট আমার নাম দিয়ে বললাম, এবার টু দি পয়েন্টে। তো সেক্ষেত্রে ইন পার্সন আমরা তাকে ফেস করতে পারছি না বা আমরা তাকে বলতে পারছি না, তখন আমরা তার টেংরি ভেঙে দেওয়ার চেষ্টা করছি। এরকম ঘটনাগুলো সে ঘটিয়ে যাচ্ছে এবং তার প্রেক্ষিতে এখন এই জুলাই মাসে এসে তিনি এবং তার সাথে তার সহযোগী সার্জিস এই দুইজনকে যেভাবে বিএনপির যারা লোকজন আছে তারা টার্গেট করছেন, তাতে করে পুরো রাজনীতির যে জল এটা গোলা হয়ে গেছে। বিএনপি এখানে ত্রিমাত্রিক কৌশল করছে। প্রথম কৌশল হলো সার্জিসকে এবং নাসিরুদ্দিন পাটোয়ারিকে আলাদা করে দেওয়া। 2 নম্বর হলো নাসিরুদ্দিন পাটোয়ারিকে 1 নম্বর টার্গেট করে এনসিপিকে বলে দেওয়া হয়েছে যে আপনারা একে বাদ দেন, ডু এভরিথিং উইদাউট নাসিরুদ্দিন পাটোয়ারি, সেক্ষেত্রে আমরা আপনাদের জন্য একটা ব্যবস্থা করে দেবো। এবং রাশেদ প্রধানমন্ত্রীর যে রাজনৈতিক সহকারী তিনি বলেছেন যে আমরা প্রয়োজনে সহযোগিতা করব, সব জায়গাতে সহযোগিতা করব যেখানে নাসিরুদ্দিন পাটোয়ারি যাবে না। এটা এক ধরনের যাকে বলা হয় মানে এমন প্রস্তাব যে ভাই আপনি বিয়েটা করায় দেন, আপনি বসার ঘরে যেতে খুব লজ্জা পাচ্ছেন, ওটা আমি সেরে দেবো আর কি। রাজনীতিতে আসলে প্রতিপক্ষের সুবিধা নিয়ে, দয়া নিয়ে, করুণা নিয়ে কখনোই কেউ রাজনীতি করতে পারে না, সাইন করতে পারে না। রাজনীতিতে কখনো তেলবাজি করে, দালালি করে, জুতো চেটে, পা চেটে একটা সার্টেন লিমিট পর্যন্ত সাস্টেইন করা যায়, মানে থাকা যায়।
কিন্তু সাস্টেন করা যায় না, সারভাইভ করা যায় না। এটা জাস্ট লাইকে চা পানি খাওয়ার মতো, কিন্তু মূল ডিশ না। রাজনীতিতে টিকতে হলে লড়াই করে, সংগ্রাম করে করতে হবে। এবং নেতা হতে হলে, নেতা আসলে ফকির মিসকিনের মধ্যে থেকে কখনো নেতা হয় না। নেতাকে অর্থনৈতিকভাবে সবল হতে হবে, সচ্ছল হতে হবে, অন্য সবার সাথে শিক্ষিত হতে হবে, মার্জিত হতে হবে, সবার চেয়ে সাহস বেশি থাকতে হবে। তো সেক্ষেত্রে আমাদের রাজনীতির একটা অকাল হলো, আপনি নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, সার্জিস বলেন, তারপরে অন্যান্য যারা বলেন, তারপর তাদের প্রতিপক্ষ যে সমস্ত লোকজন কথাবার্তা বলছে ঠিক সেম এজের, তাদের সঙ্গে যদি আগের জেনারেশন, জাস্ট 1 থেকে 2 জেনারেশন আগের আপনি 100 জন রাজনীতিবিদ দেখেন, যেমন আপনি নাজিমউদ্দিন আলমের কথা বলেন, বিএনপি নেতা নাজিমউদ্দিন আলম, বা ফজলুল হক মিলন, আরও বড় নেতার যাওয়ার দরকার নাই। তো এই নাজিমউদ্দিন আলম বা ফজলুল হক মিলন, এই দুজন লোক বসে থাকবে, আর এনসিপির এরকম 1000 ছেলে মেয়ে বসে থাকবে ফেয়ার জায়গাতে। এদের সামনে 5 মিনিট কথা বলার মতো অবস্থা এখনও এনসিপির কারো হয়নি। তো কাজে এনসিপি ঠিক সেই যোগ্যতাটা অর্জন না করে তারা যে কাজটি করার চেষ্টা করেছে সেটা হলো তাফালিং, কত দ্রুত সেই মানুষকে আকৃষ্ট করা যায়। আর আকৃষ্ট করার জন্য অনেক কাজ আছে। আপনি যদি লুঙ্গি উঠিয়ে আপনার পুটু মেয়েকে দেখায় দেন, লোকজন আপনি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাবেন। আপনি যদি এই 4-500 লোক খেতে বসছে, সেখানে বসে মোটামুটি একটু বায়ু ত্যাগ করেন, সঙ্গে সঙ্গে আপনি ভাইরাল হয়ে যাবেন। সবার মধ্যে আপনি একটা পিস্তল বের করে একটা গালাগালি দেন, কিন্তু আপনি একটা জায়গাতে ঢুকছেন, ঢোকার সঙ্গে সঙ্গে সমস্ত অ্যাটেনশন আপনার দিকে গেছে। এই জন্য আপনার কর্ম থাকা লাগবে, তো আপনার ট্র্যাক রেকর্ড থাকা লাগবে। সেই ট্র্যাক রেকর্ড না থাকলে কখনো নেতা হওয়া যায় না। তো এক্ষেত্রে যারা নবীন, তারা খুব দ্রুত নেতা হওয়ার জন্য, জনগণের আকর্ষণ লাভ করার জন্য, তাফালিং করার জন্য যে কাজগুলো করছেন, সেই কাজে তাদের যারা শক্তিশালী প্রতিপক্ষ, তারা প্রতিহিংসা পরায়ণ হয়ে পড়েছেন। এবং সেই প্রতিহিংসা পরায়ণতা ডে বাই ডে, যাকে বলা হয়, ভয়ঙ্কর হয়ে পড়েছে। যেভাবে নাসিরুদ্দিন পাটোয়ারিকে আক্রমণ করা হচ্ছে, অন দ্য লং রানে যদি নাসিরুদ্দিন পাটোয়ারিরা টিকে যান এই ধরনের জুলুম অত্যাচারের বিরুদ্ধে, তারা হয়তো নেতা হতে পারবেন, কিন্তু তাদের অন্য যে যোগ্যতাগুলো আছে, এডুকেশন, ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি, মানুষের রেসপেক্ট গ্রহণ করার ক্ষমতা, তাদের সোশ্যাল ইনফ্লুয়েন্স, এখন আপনি নেতা হয়েছেন, কিন্তু আপনি একটা টেলিফোন করে কাউকে বললেন যে ভাই এটা ডিসি সাহেবকে, এটা সেক্রেটারিকে, এটা ডিআইজিকে এটা একটু করে দেন, সে যদি আপনার প্রতি শ্রদ্ধা পোষণ করে আপনাকে এই কাজটা করে না দেয়, আপনি জীবনে নেতা হতে পারবেন না, নেভার এভার ইন লাইফ। আপনি তাফালিং করতে পারবেন, এমপি হতে পারবেন, ভোট ডাকত্যাগ করতে পারবেন, আপনি প্রধানমন্ত্রীর দয়া নিয়ে মন্ত্রী হতে পারবেন, অনেক কিছু হতে পারবেন, কিন্তু কখনো নেতা হতে পারবেন না। তো যাই হোক, এখন আমাদের আসলে গত 2 বছর খুবই অস্থির একটা সময়। এই সময়ের মধ্যে আমরা বহু নেতাকে হারিয়েছি, যারা 50 বছরের রাজনৈতিক ক্যারিয়ার ছিল তাদেরকে হারিয়েছি। আবার বহু নেতাকে আমরা পেয়েছি যাদের 5 মাসেরও রাজনৈতিক ক্যারিয়ার ছিল না। আর এই সময়টাতে আমরা যাদেরকে দেখছি পক্ষে এবং বিপক্ষে, অনেককেই আমরা অনেক কথা বলতে পারছি না, অনেক কিছু আমাদের সহ্য হচ্ছে না, অঙ্গ জ্বলে যাচ্ছে, এবং আমরা স্পষ্টতই একটা অস্থির এবং অরাজক রাজনৈতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে পড়ে যাচ্ছি। আর তারই মধ্যে 2026 সনের জুলাই মাসে যেভাবে এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের উপরে যেভাবে আক্রমণ চালানো হচ্ছে, আর প্রতিপক্ষ যেভাবে এই আক্রমণ করে গর্ব অনুভব করছে, তৃপ্তি অনুভব করছে, এটি আরও 10টি, মানে একটি অপরাধ আরও 10টি অপরাধকে দাওয়াত করে নিয়ে আসবে। একটি প্রতিহিংসা আরও 10টি প্রতিহিংসাকে দাওয়াত করে নিয়ে আসবে। এবং আমাদের এই সমাজে যখনই দুর্বলের পক্ষ থেকে কোনো আঘাত আসে, ও আঘাতটা মারাত্মক হয়, মরণ কামড় হয়। যে কোনো দুর্বল সাধারণত আক্রমণ করে না, কিন্তু দুর্বল যখন আক্রমণ করে তখন কিন্তু সেটা মারাত্মক হয়। আপনি চিন্তা করুন, ভারতবর্ষের ইতিহাসে যদি আয়রন লেডি বলা হয়, সর্বকালের সবচেয়ে কঠিন, কঠোর
এবং নির্মম নিষ্ঠুর কোনো রাজনৈতিক নেতা থাকেন ভারতের ইতিহাসে, তিনি ইন্দিরা গান্ধী। আচ্ছা বলেন তো তাকে কে মেরেছিল? একজন দুর্বল মানুষ, তার বডিগার্ড, সারাক্ষণ যে মাথা নুয়ে থাকতো সে তাকে মেরেছিল। আচ্ছা নথুরাম গডসে ছিলেন, মহাত্মা গান্ধীকে যিনি গুলি করেছিলেন, তিনি একজন বিপ্লবী ছিলেন, কিন্তু তিনি বহু কাল ধরে, বহু বছর ধরে মহাত্মা গান্ধীর আশ্রমে যেতেন, বসে থাকতেন, দিনের পর দিন তার বক্তব্য শুনতেন এবং তার একান্ত ভক্ত লোক ছিলেন, দুর্বল একজন মানুষ। তো দুর্বল একজন মানুষ যখন কাউকে আক্রমণ করে, প্রতিহিংসাপরায়ণ হয়ে যায়, তখন সেটা খুব ভয়ঙ্কর হয় যে কোনো দুর্বলের। এখন নাসিরুদ্দিন পাটোয়ারিকে যদি আপনি দুর্বল মনে করেন, সার্জিসকে দুর্বল মনে করেন, তো সেক্ষেত্রে এই দুর্বল মানুষগুলো যখন বলছে যে আমি তারেক রহমান সাহেবকে প্রতিশোধ নেব, তারেক রহমান সাহেব এটা খুব আমার রক্ত ঝরিয়েছে, খুব খারাপ কাজ করছে, তাকে কাফফারা দিতে হবে, তাকেও রক্ত দিতে হবে। আপনি বোঝার চেষ্টা করেন এই যে জিঘাংসা, এই জিঘাংসা কতটা ভয়ানক প্রতিক্রিয়া তৈরি করতে পারে। আপনি ইতিহাস পড়লে আমি অন্তত 20 জন লোকের নাম বলতে পারবো আপনি যাদেরকে একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন। যেমন হযরত উমরকে যে হত্যা করেছে, হযরত আলীকে যারা হত্যা করেছে, আপনি পড়ে দেখেন, কোনো তুচ্ছ তাচ্ছিল্য করে একেবারে সাধারণ মানুষ, কল্পনা যে কখনো কল্পনাই করেনি যে এই লোক হযরত আলীকে হত্যা করতে পারে, এই লোক হযরত উমরকে হত্যা করতে পারে। উমর আর ঠাট্টা করে, ওই যে হত্যাকারী তাকে ঠাট্টা করে একদিন একটা কথা বলেছিলে, তুমি তো ভাবসা কেমন দেখাচ্ছ, কথাবার্তা বলছো, মনে হয় যেন তুমি আমাকে মেরেই ফেলবে। অথচ তার হাতে তার কিন্তু মৃত্যু হয়েছে, জঘন্যভাবে মৃত্যু হয়েছে। তো কাজে এখানে আমি মনে করি রাজনীতিতে প্রতিহিংসা সৃষ্টি করতে হয় না, অসম কোনো যুদ্ধ করতে হয় না, এবং দুর্বলদেরকে কখনো খেপাতে হয় না। শেখ হাসিনা যাদেরকে খেপিয়েছিলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ, তখনও পর্যন্ত তারা তাকে আম্মা ডাকতেন, বঙ্গবন্ধুকে জাতির পিতা বলতেন, বঙ্গবন্ধুর বাংলায় অনাচার হবে না ইত্যাদি স্লোগান দিতেন। আর শেখ হাসিনা বারবার শুধু তাদেরকে তুচ্ছ এবং তাচ্ছিল্য করেছেন। আর সেই তুচ্ছ তাচ্ছিল্যের পরিণামটা কি হয়েছে নিঃসন্দেহে আমরা সবাই খুব ভালো করে জানি। আশা করি বর্তমান সরকার অনুরোধ কোনো অবস্থাতেই কাউকে তুচ্ছ এবং তাচ্ছিল্য করবেন না।